তারা জায়গায় জায়গায় সমন্বয়কের নামে লাখ লাখ টাকা সেখানে চাঁদাবাজি করে ডিসিএসপি ইউনু ওসিকে ধমক দেয়। এই যে দেশটা চলছে এবং তার বিরোধিতা কেউ করলে পরে তার বাড়ি ঘরে আক্রমণ করে মব সৃষ্টি করে এবং মবের একটা পর্যায়ে এমন একটা জায়গাতে গেল, এক পর্যায়ে এমন একটা জায়গাতে গেল 5ই ফেব্রুয়ারিতে এমন ঘটনা বাংলাদেশে ঘটলো যেটা পৃথিবীর ইতিহাসে ঘটা উচিত ছিল না। পৃথিবীর 800 কোটি মানুষ দেখলো আমরা কত বড় অকৃতজ্ঞ জাতি। 5ই ফেব্রুয়ারি আমরা কত বড় অকৃতজ্ঞ জাতি, এটা আমি কিন্তু এটা জমা রাখলাম। এজ ফজলুর রহমান, এজ এ ফ্রিডম ফাইটার, এজ এ হিউম্যান বিং, এজ এ লয়ার অফ সুপ্রিম কোর্ট, আমি বাংলাদেশের সিনিয়র লয়ার হিসাবে ওই 5ই ফেব্রুয়ারির ঘটনাটা আমি বলতে চাই না। বলবো যেদিন, সেদিন কিন্তু সব শেষ হয়ে যাবে, সেদিন বলা হবে। 5ই ফেব্রুয়ারির 32 নম্বরের ঘটনাটা আমি আর আজকে বলতে চাই না। তারপরে যা হলো, এই দেশের সমস্ত মুক্তিযোদ্ধার স্কাল্পচার ভেঙে দেওয়া হলো। তারা আবার একটা দল করছে জাতীয় নাগরিক পার্টি। এই নাগরিক পার্টির সভাপতি নাহিদ এক জায়গায় গেলে পরে, কালকে এখানে গেছিল মার খেয়ে আসছে, হাসপাতাল এখানে গেছিল মার খেয়ে, এই যে মারামারি ধরাধরি চলছে, এইটা মনে হয় ওই যে বস্তি বা ওই যে হকার্স মার্কেটের শ্রমিক রাজনীতি, এই শ্রমিক রাজনীতির অংশ হিসাবে তারা এই কাজগুলো করছে। ইউনূস সাহেব লোভের কাছে মানে নিজেকে সারেন্ডার করছে, লোভ, উনি লোভী হয়ে গেছেন। উনি গত 24শে অক্টোবর উনার কোম্পানি, উনার গ্রামীণের সমস্ত টাকা পয়সা 31শে ডিসেম্বর 2029 সন পর্যন্ত মাফ করিয়ে নিয়েছেন। উনি সবকিছু উনার নিজের জন্য করছেন এবং অনির্দিষ্ট কালের জন্য উনার অনির্বাচিত ক্ষমতাকে যাতে দীর্ঘায়িত করা যায় তার জন্য যত কূটকৌশল করা সবকিছু ইউনূস সাহেব করছে বলে আমার মনে হয়। এই দেশটা তো আমাদের দেশ না, এই দেশটা তো মুক্তিযোদ্ধাদের দেশ না, এই দেশটা গণতন্ত্রের দেশ না, মানুষের কোনো দেশ না, হিউম্যান বিইং এর কোনো দেশ না। এটা তো হলো এই দেশের হিজবুত তাহরির জঙ্গিবাদীদের, এই দেশটা তো হলো অমানুষদের দেশ। এই দেশটাতে আমরা বাইচে আছি কিভাবে আমি জানি না। সেনাবাহিনীর মুখোমুখি কোনো পাবলিক, কোনো রাজনৈতিক দল, কারণ সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক হইল সেনাবাহিনী। কাজে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়ায় এবং এই ছেলেরা যে ধরনের কথাগুলো বললো, আমার কাছে মনে হয় আল্লাহ গো, আমরা তো তাদের বয়সের ছিলাম। তার যে ওই যে হাসনাত এবং নাহিদরা যে কথাটা বলতেছে, এইটা তো মনে হইতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করতেছে, যেটা আমাদের সার্বভৌমত্ব বিরোধী। কথাটা খুব ক্লিয়ার, কারণ তারা তো সারা পৃথিবীর বাস্তব অবস্থাটা বুঝে কথাটা বলতেছে। আমাদের সার্বভৌমত্বের প্রতীক যারা, তারা 1 মাস আন্দোলন করে তারা মন্ত্রিত্ব নিল, তারা রাজনৈতিক দল করলো, আবার ছাত্র রাজনীতির নামে তারা সমস্ত জায়গাতে গিয়ে লাল কার্পেট সম্বর্ধনা নেয়। মানুষ তাদের বিরুদ্ধে ভয়ে কোনো কথা বলে না। কেন বলে না? শান্তিকামী মানুষ মনে করে আজকে তাদের বিরুদ্ধে যদি একটা কথা ঠিকভাবে বলি, তাহলে রাত্রের বেলায় তারা কিছু লোকজন জোগাড় করে অস্ত্র হাতে মব সৃষ্টি করবে এবং মব সৃষ্টি করে আমার বাড়ি লুটপাট করবে, বাড়ি পুড়িয়ে দিবে, আমাকে মারধর করবে, আমার ছেলে মেয়েকে বেইজ্জতি করবে, আমার সমস্ত সম্পদ লুটে পুটে নিয়ে যাবে। এই যে একটা ভীতিকর পরিস্থিতি, মধ্যযুগীয় বর্বর পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে এবং এরা করছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে যে মানুষ কত দোয়া করে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু আপনি জানেন যে বাঙালি জাতি যখন ঘুমায় কিছুটা কুম্ভকর্ণের মতো ঘুমায় এবং তাদের মধ্যে একটা ভীতি, 5ই আগস্টকে নিয়ে একটা মারাত্মক ভীতি কাজ করতেছে। এই ভীতির কারণেই যারা 5ই আগস্ট ঘটাইছিল সেদিন মানুষকে মুক্তি দিব বলে, আজকে তারা মুক্তির নামে যাই করুক না কেন, দল করুক, টাকা লুটপাট করুক, মানুষকে হত্যা করুক, অথবা মানুষকে বিপদে ফেলুক, অথবা শত শত কোটি মানুষের কাছ থেকে চাঁদা আনুক, মানুষ ভয়ে তাদের বিরুদ্ধে কিছু বলে না, চুপচাপ থাকে। এখন মনে হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির একটা ভিন্ন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে আমার মনে হচ্ছে। আমি বুঝতে পারছি না, আমি একজন রাজনৈতিক কর্মী, কাজে আমার দ্বারা ওইসব কূটকৌশল
সবটা বোঝা সম্ভব না। আমি যে একদিন ইউনূস সাহেব সম্পর্কে বলেছিলাম যে 10 জন প্রধানমন্ত্রীকে যোগ করলে তৃতীয় বিশ্বে যত উঁচু হয় তার চেয়েও ইউনূস সাহেব অনেক উঁচু মাপের মানুষ, ক্ষমতার মোহনায়। আমার কাছে মনে হচ্ছে আমার 61 বছরের অভিজ্ঞতায় আমি এই কথাটি বোধহয় ভুল কথা বলেছিলাম। এইখানে মাস্টার মাইন্ড বলে একজন ছেলেকে জনাব ইউনূস সাহেব ক্লিন্টন ফাউন্ডেশনের একটা মিটিং এ আমেরিকাতে, নিউ ইয়র্কে পরিচয় করে দিয়েছিল। ওই ছেলেটি কিন্তু 3 বার বলছে যে এই দেশে গৃহযুদ্ধ। আমরা কিন্তু যুদ্ধ করে আসা হাজার হাজার মুক্তিযোদ্ধা যারা একসময় ছাত্র রাজনীতি করতাম। আমি যখন ছাত্র রাজনীতি করতাম তখন একটা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট সেক্রেটারি আমার পাস হয়ে গেছে। আমার বয়স তখন 23 বছর 9 মাস। আমি তো ট্রাক দিয়ে অস্ত্র জমা দিছি, ডিসি অফিসে ট্রাক দিয়ে শত শত অস্ত্র জমা দিছি, দিয়েই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি আবার লেখাপড়া করার জন্য। কলেজ ইউনিভার্সিটি ক্লাসে গেছি। অধ্যাপিকা নাজমা চৌধুরীর মতো মহিয়সী মহিলা ছিলেন আমাদের শিক্ষিকা, আমাদের প্রফেসর। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, বিশ্ববিখ্যাত ব্যক্তি যারা আমাদের শিক্ষক ছিলেন, তাদের পায়ের কাছে বসে জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি, কিন্তু কোনোদিন তো বলি নাই যে আমাদেরকে রাষ্ট্রের কিছু ক্ষমতা দাও, আমরা যেহেতু যুদ্ধ করছি। কিন্তু এই ছেলেদেরকে কি পাইল আমি বুঝলাম না। আমি বললাম তো এই কথাটা আমি রেখে দিলাম এই কারণে, this time is coming, then the time will come when I will answer in time. আমি ফজলুর রহমান যদি বেঁচে থাকি যে জিনিসটা আমি এটা আজকে বলবো না, কারণ দেশের যে অবস্থা, এই অবস্থায় দাঁড়িয়ে আজকে কি হবে আমি জানি না। আপনি তো বসে আছেন অনেক দূরে, আপনাকে এই কারণে সালাম জানাচ্ছি, সেলুট জানাচ্ছি। আমি আপনাদেরকে বলি, আপনারা এত দূর থেকে নিজেরা চিন্তা করেন। আমার কিন্তু এই গত 2 মাস যাবত রাতে কোনো ঘুম হয় না। এই দেশটা কেন আমরা সৃষ্টি করতে না। আমি তাই আজকে আপনাকে একটা কথা খুব ক্লিয়ারলি বলি, কি হবে আমি জানি না, তবে আমার ধারণা আল্লাহ সত্য, আল্লাহর পৃথিবী সত্য, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হইল আশরাফুল মখলুকাত মানুষ। যতদিন এই দেশে আশরাফুল মখলুকাত মানুষ থাকবে এই দেশ ভালো হবে। এই দেশ শেষ পর্যন্ত মানুষ জিতবে, মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ জিতবে। এটা আমি, কারণ মুক্তিযুদ্ধ সত্য এবং সত্যের এবং ন্যায়ের পথে একদিন মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশে। সেটা খুব আদর্শ স্ট্যান্ড। তারা প্রথম থেকে বলে আসছে কোন শক্তিকে, কোন রাজনৈতিক শক্তিকেই নিষিদ্ধ ঘোষণা করে আইনগতভাবে তার রাজনীতি বন্ধ করা যায় না। এমনকি যখন জামাত শিবিরের রাজনীতি বা শিবিরের রাজনীতি বন্ধ করে দিয়েছিল তখনও আমরা এটার প্রতিবাদ করছি যে না, রাজনীতি নিষিদ্ধ করা কোনো সমস্যার সমাধান নয়। ঠিক তেমনি আজকেও বিএনপি তাই মনে করে যে রাজনীতি একটা দলকে নিষিদ্ধ করা এটা সমাধান নয়। কিন্তু এইটাও আবার বিএনপি মনে করে, আমি যতটুকু বুঝলাম বিএনপির মধ্যে আবার এটাও আছে যে বিএনপি মনে করে কাউকে জোর করে যাতে এখানে চাপিয়ে দেওয়া না। আর আমি মনে করি যে এখানে সবার জন্য, আমার ধারণাটা শুনেন, এখানে সবার জন্য দোয়ার উন্মুক্ত করা উচিত। এবং দোয়ার মুক্ত করলেও আওয়ামী লীগ 5ই আগস্ট কেন্দ্রিক যে অবস্থানে চলে গিয়েছে বা গিয়েছিল, সেখান থেকে আর নর্মাল পজিশনে আসতে তাকে অনেক সময় নিতে হবে। কিন্তু তার জন্য জোর করে দরজাটা বন্ধ করা যাবে না। আমরা যেমন আমি মনে করি যে ঠিক আছে, তাদেরকে গিয়ে যদি আমরা ওয়েলকাম করে নিয়ে আসি একটা এলাকাতে, আনিসুল, আমি বেশ কিছুদিন পরে তাকে উদাহরণ দিয়ে বলছি যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেবকে যদি বলি যে ঠিক আছে আপনাকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো, আপনি ইলেকশন আইসে গিয়ে কসবা এবং আখাউড়াতে দাঁড়ান, সেইখানে আশুগঞ্জের বৃষ্টিটা পার হইতে তার বুকটা অনেক সময় কাঁপবে, যাবো ওখানে যাবো। অবস্থাটা এইরকম। আবার এইরকমও আছে, আমি সবসময় কথাটা বলছি যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করতে চান, আওয়ামী লীগের তো সর্বশেষ 43% ভোট ছিল। সেই 43% ভোট তো বাংলাদেশের প্রায় অর্ধেক। 2008 সনের কথা আমি বলছি, 43% ভোট ছিল। ধরেন 10% ভোট যদি আমি ছেড়ে দিই, তাও তো 30-33% ভোট আওয়ামী লীগের আছে। সেই 30-33% ভোট তো একটা রাজনৈতিক শক্তির জন্য একটা মস্ত বড় ফ্যাক্টর
একটা দেশের জন্য ফ্যাক্টর। এবং এই 30% লোককে বাদ দিয়ে কি এই দেশে আপনি সাধারণ ইলেকশন করবেন? এবং সেই সাধারণ ইলেকশন কি দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে? আমরা কি এমন একটা জাতি বা দেশ, যে দেশ বা জাতি পৃথিবীর থেকে একদম বিচ্ছিন্ন? আমরা কি মঙ্গল গ্রহে বসবাস করি? আমরা কি ঊর্ধ্বলোকে বসবাস করি, চৌথ আসমানে, যে পৃথিবীতে আর কেউ নাই, শুধু আমরা আছি? সারা পৃথিবী কি দেখছে না এই দেশে 5ই আগস্টের আগে কি হয়েছে এবং 5ই আগস্টের পরে কি হচ্ছে? এখন যদি আমরা আবার বলি যে না, শুধু আমরা আর মামুরা মিলে একটা ইলেকশন করবো আর কাউকে আসতে দেব না, তাহলে সারা পৃথিবী থেকে জিনিসটা গ্রহণযোগ্য হবে? এবং আমাদের শক্তি কি এই লেভেল পর্যন্ত আছে, যে লেভেলে আমরা সারা পৃথিবীর সমস্ত ইচ্ছা অনিচ্ছাকে অ্যাভয়েড করে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা বাংলাদেশে থেকে করতে পারি? মানুষের সন্তানেরা শান্তি রক্ষা করে বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা আমদানি করে বা নিয়ে আসে, নিজের পেট চালায়, বাংলাদেশকে চালায়, উনি তো তাদের সবার মুখপাত্র হিসেবে কথা বলতেছে। এই জায়গাতে আমাদেরকে বুঝতে হবে। এখন আবার দেখতেছি একজন বলছিল আওয়ামী লীগকে মাফ করে দিলাম, প্রথম খুব সমালোচনা হয়েছিল একটি দলের সভাপতি বা আমির। আজকে আবার উনি দেখলাম কিছু কথা বললেন, সব কথা আমি ধরবো না। উনি বললেন যে 54 বছর আগে কি এই কারণেই আমি যুদ্ধ করছিলাম। উনি কবে কবে মুক্তিযুদ্ধ করছিল? উনি কবে কবে মুক্তিযুদ্ধ করছিল? উনার পূর্বপুরুষরা যারা জামাত করত, তারা তো এই দেশে সশস্ত্র ভাবে আলবদর রাজাকার আলসাম সৃষ্টি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা চিরদিনের জন্য অস্তমিত করতে পারে, তার জন্য তারা সাধারণ মানুষকে হত্যা করেছিল, মা বোনদেরকে ধর্ষণ করেছিল, বাড়িঘর পুড়ে ছারখার করেছিল, এবং যখন মনে করেছিল যে যুদ্ধের জয় বাঙালিদের জন্য স্বাধীনতা অবশ্যম্ভাবী, তখন তারা 10 থেকে 16 তারিখ পর্যন্ত বাংলার সুসন্তান বুদ্ধিজীবীকে হত্যা করে বাংলার মস্তিষ্ক শূন্য করে দিয়ে গিয়েছিল। এখন উনি যদি বলেন যে 54 বছর আগে কি আমরা এই কারণে যুদ্ধ করছিলাম, তাহলে তো আমার বলতে হয় একই কথা শুনি আজ মন্থরার মুখে। এই কথাটা বলা ছাড়া তো আমার কোনো পথ নাই। উনি যদি বলে 54 বছর আগে কি আমরা এই কারণে মুক্তিযুদ্ধ করছিলাম, এখন উনার মুক্তিযুদ্ধ কোনটা করতে হবে। আমি তাই মনে করি বাংলাদেশ এখন সুস্পষ্ট কথা হলো এইখানে একটা ডেমোক্রেটিক সিচুয়েশন সৃষ্টি করা। এইটা নিজে ইউনূস সাহেব এইটাকে উৎসাহিত করছে, নিজে একটা দল করছে। ছেলেরা যখন বলছে আমাদেরকে কারা চিনে কারা জানে, আমরা কেন রাজনৈতিক দল করব, ইউনূস সাহেব বলছে তোমাদেরকে সবাই চিনে। এবং বিদেশে গিয়ে বলছে আমি ছাত্রদেরকে দিয়ে একটা দল করাবো। এবং এখানে আসার পরে উনি তাদেরকে উৎসাহিত করছে দল করার জন্য। আওয়ামী লীগ মরে গেল, কিন্তু তার 25% ভোট আছে এখনো। কাজে জনগণ কোনটা, এটা তো জামাতের আমিরের একটু বোঝা দরকার। জনগণ মেনে নেবেন। আপনি বলতে পারেন আন্দোলনের যারা শক্তি ছিলেন, সেই আন্দোলনের শক্তি কি আপনারা নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পেরেছে? 5ই আগস্টে যে আপনারা স্লোগান দিয়েছিলেন, মায়ের সন্তান যে কারণে রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, 5ই আগস্টে তো আপনি স্লোগান দিয়েছিলেন এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। আমি তো সেই আন্দোলনে আপনাদের পক্ষে ছিলাম। আমিও তো বলেছিলাম শেখ হাসিনা যাক, প্রয়োজনে অন্য যা কিছু আসুক। শেখ হাসিনা গেল, তারপরে গত 7 মাসে আপনারা যা করেছেন, 1 নম্বর কথা হলো আপনারা তো বাংলাদেশের অস্তিত্বে হাত দিয়েছেন। তো যে সন্তানকে আপনারা স্বীকার করেন না তাকে জারজ বানায় ফেলতেছেন। আপনারা বাংলাদেশকে জারজ বানায় ফেলতেছেন। আপনারা বলতেন 47 আর 24 নাকি মুক্তিযুদ্ধ, 71 নাকি ভাইয়ে ভাইয়ে গন্ডগোল। ওই দিনও নাহিদ ইসলামরা যে পার্টিটা করছে, সেই পার্টির ম্যানিফেস্টোতে লেখছে যেটা নাকি 71 নাকি জনযুদ্ধ আছিল। আর এই জনযুদ্ধ তো বলা হয় ব্যাপকভাবে, তো রিয়েল হলে মুক্তিযুদ্ধ ছিল। সেই মুক্তিযুদ্ধ যারা স্বীকার করে না, তার দেশকে যারা কিসের কি করবেন আপনারা, যারা আপনারা বলতে চান জনযুদ্ধ, এইটা বোধহয় বলে আপনার জাসদ বামপন্থীরা বলে। তারা ওই জনযুদ্ধ আবার দেখেন, তারা যে কতগুলো সুন্দর সুন্দর কথা শুনছে, এই ছেলেদেরকে দিয়ে আমার সুতলি পেলে হানি দরকার। আমরা 4, 5 পড়তাম সময় প্রাইমারি স্কুলে, মাস্টাররা আমাদেরকে দিয়ে লেখাইতো গরুর রচনা লেখো। এই ছেলেদেরকে দিয়ে গরুর রচনা লেখানো দরকার। জনযুদ্ধ কি, বামপন্থীরা কেন বলতো, ইনকলাব জিন্দাবাদ কি, কেন ইনকলাব জিন্দাবাদ 1921 সনে কমরেড মুজাফর আহমদরা কমিউনিস্ট পার্টি করে সময় দিছিল।
এই ছেলেদেরকে তো শিক্ষা দেওয়া উচিত এইগুলা। হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক? হ্যাঁ, কেন ফ্রান্সের সেকেন্ড রিপাবলিক কেন হয়েছিল চতুর্দশ লুইকে পরাজিত করিয়া? কেন কেন ছেলেরা বলে গণপরিষদ? গণপরিষদ কাহাকে বলে, ইহা কত প্রকার ও কি কি, এইগুলো তো এই ছেলেগুলা তো সুন্দর সুন্দর শব্দ শুনছে, কিন্তু এইটার যে ভাষার বাইরে যে এইটার যে বিশালতা, সেই বিশালতা তো ছেলেরা বুঝে না বলেই তো আজকে আমাকে বলতে হয় এইসব কথা বলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে, অনির্বাচিত ক্ষমতাকে কুক্ষিগত করে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার জন্যই ইউনূস সাহেব নিজেই পেশটা লাগাইছে বাংলাদেশে।